সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন পরিচিত হব ল্যাবএইড ক্যান্সার হসপিটালের এমডি এবং বাংলাদেশের স্বাস্থ্য অর্থনীতি এবং স্বাস্থ্য সেবা খাতে অন্যতম অগ্রণী নেতা, তরুণ উদ্যমী নেতা এবং আসন্ন বিসিসিআই নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে উনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তার কাছ থেকে আমরা শুনব বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের সমস্যাগুলি কী, সেগুলি উত্তরণের উপায় কী, বিশ্ব মানের বাংলাদেশের সম্ভাবনা কতখানি, সেগুলির ব্যাপারে তার সঙ্গে আমরা আলাপ করব, তার কাছ থেকে আমরা জানব। আমরা স্বাগত জানাচ্ছি জনাব সাকিব শামীম আপনাকে। জি, আসসালামু আলাইকুম। আমি সাকিব শামীম, ম্যানেজিং ডিরেক্টর ল্যাবএইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ল্যাবএইড গ্রুপ। পরিচিত হচ্ছি আপনার সঙ্গে, আপনার কাছ থেকে অনেক কিছু শুনবো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা, তারপরে আরও এই ক্ষেত্রে যে অন্তরায় এবং এই চ্যালেঞ্জেস এবং সেগুলির যে সম্ভাবনা, সেগুলি মোকাবেলার উপায় সম্পর্কে আপনার কাছ থেকে জানবো। আমরা প্রথমে জানতে চাচ্ছি যে আপনি আসন্ন বিসিসিআই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট পদে। তো আমাদের জানা মতে যে স্বাস্থ্য খাতের প্রতিনিধিত্ব সেই অর্থে ছিল না, ব্যবসায়ীদের সংগঠন যদিও, কিন্তু স্বাস্থ্য অর্থনীতি তো একটা বিশাল ব্যাপার, বাংলাদেশে সেটা এখনও পর্যন্ত অত গুরুত্ব পায়নি। তো আশা করি আপনার নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে এই দিকটা আলোচিত হবে এবং একটা মূল অর্থনীতির ধারার সঙ্গে যুক্ত হবে। তো আপনার কি স্বপ্ন, কি পরিকল্পনা যে হাসপাতাল ব্যবস্থাপনা, ওষুধের মান নিয়ন্ত্রণ, চিকিৎসা সেবা, এগুলির যেই সমস্যাগুলি আছে, আপনি নির্বাচিত হলে সেগুলি কিভাবে আপনি মোকাবেলা করবেন? আপনার স্বপ্নটা কি, পরিকল্পনাটা কি? 30 বছরে বিসিসিআই আসলে আপনার স্বাস্থ্য খাত থেকে এত বড় পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি। আপনার ডাইরেক্টর ক্যান্ডিডেট অনেকেই ছিল, ডাইরেক্টরও ছিল। আসলে এফবিসিসিআই আপনার একটা অ্যাপেক্স বডি, এবং এখানে আমি মনে করি যে স্বাস্থ্য খাত এটা আমাদের একটা মৌলিক চাহিদা। এখানে এখন কারেন্টলি আমাদের যে সিস্টেমটা খুবই ভালনারেবল, আর এখানে আমাদের অব্যবস্থাপনা এবং আমাদের এই সেক্টরে আপনার আরও মান বৃদ্ধি করা, অ্যাটলিস্ট আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথেও যদি আমরা আমাদেরকে নিজেদেরকে তুলনা করতে চাই, সেটা শুধু আসলে প্রাইভেটাইজেশনে একটা অংশ। এবং আমি বলবো যে প্রাইভেট সেক্টর থেকে এখন 65% রোগীর চিকিৎসা এখান থেকেই হয়। কিন্তু আমাদের রাজ্যে আসলে ক্যাপাসিটি বিল্ডিং, আপনার সরকারি বেসরকারি, এটার জন্য আসলে আমাদের কোয়ালিটি বোর্ড থাকা দরকার। যে কোয়ালিটি বোর্ড আসলে আপনার টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 সিটিতে কী ধরনের হসপিটাল হবে, কি ফ্যাসিলিটিস থাকবে, আইসিইউ সংখ্যা কত হবে, এইচডিইউ কী হবে, এই মানগুলো নিয়ন্ত্রণ করা এবং এই প্যারামিটার্সগুলো সেট করতে হবে। এবং আমাদের যে আপনার মিনিস্ট্রি অফ হেলথ, তাদের অ্যাক্টিভলি এই কাজগুলো করতে হবে, মনিটরিংটা করতে হবে, যাতে করে আমাদের এই মানগুলো বৃদ্ধি করানো যায়। এবং আমি মনে করি এখানে আরেকটা খুবই জরুরি বিষয়, সেটা হচ্ছে যে আমাদের অ্যাক্রিডিটেশন, এটা বিভিন্ন দেশের থেকে পাওয়া যায়, অস্ট্রেলিয়া, ইউকে, ইউনাইটেড স্টেটস। তো এরকম যারা বোর্ড, তাদের সাথেও আমাদের একটা এগ্রিমেন্ট যদি সরকার করতে পারে, করলে তখন এই যে পলিসিসগুলা, গাইডলাইনগুলা, এগুলো আসলে করা যায়। এবং আমি মনে এক্সপার্টিসটা, এবং আমি মনে করি যে এগুলো তখন ধরেন আমাদের ব্যবসায়ী প্রতিনিধিরা যখন থাকবে বিসিসিআই, এই কাজটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে সাহায্য করবে আমি মনে করি। আপনি নতুন নেতা হতে যাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছি। সেই সাপনিক এবং উদ্যমী যে তরুণ, আপনি এই ক্ষেত্রে অনেক পড়াশোনা করেছেন এবং তৃণমূল থেকে নিজেকে তৈরি করেছেন। বিভিন্ন ক্ষেত্রে আপনি কাজ করেছেন, ফার্মাসিউটিক্যালসে কাজ করেছেন, হসপিটাল ম্যানেজমেন্টে কাজ করেছেন। তো ব্যবসায়ী সংগঠনগুলিকে কিভাবে স্বাস্থ্যসেবার এই বড় একটা খাতে কিভাবে সম্পৃক্ত করা যায়, আপনার চিন্তাটা কি এই ব্যাপারে? প্রথমত বড় যে কর্পোরেশনসগুলো আছে, আমাদের একটা সিএসআর অ্যাক্টিভিটি, যেটা আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলি, এখানে আমরা আসলে আমাদের অনেক প্রতিষ্ঠান অনেক ধরনের অ্যাওয়ারনেসমূলক কাজ আসলে করে বা রেসপন্সিবিলিটি করে, কিন্তু আমি মনে করি এখানে আরও তাদের এগিয়ে আসা উচিত। এবং গভর্নমেন্টের একটা গাইডলাইন দিতে হবে যে এরকম সিএসআরে হসপিটালের জন্য আরও স্পেশাল কিছু বেনিফিট দেওয়া যেতে পারে। এটা একটা অংশ, প্রণোদনাও দেওয়া দরকার। হ্যাঁ, এটা প্রণোদনা দেওয়া দরকার। এবং আমি সেকেন্ডলি আমি যেটা বলবো, আমাদের 3-4টা সংগঠন আছে এই রিলেটেড। আমরা এখন চেষ্টা করছি যে আমাদের যে দাবিগুলো, বিশেষ করে আমাদের ব্যাংকিং ফ্যাসিলিটিস, আমাদের উচ্চ ঋণ,
এবং হয়রানিগুলি যত এবং কম আমাদের হয়, যে স্পেয়ার পার্টস, কনজিউমেবলস, ডায়াগনস্টিক মেডিসিনস, টু ফ্যাসিলিটেট হ্যাঁ এগুলো আসলে খুব এক্সপেন্সিভ হয়ে যায়। কারণ আপনার আসলে এখানে ইম্পোর্ট ডিউটি অনেক বেশি হয়ে যাচ্ছে, আমাদের ব্যাংক ইন্টারেস্ট অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এর ফলে যেটা হয় যে প্রাইসিংও কিন্তু একটা গ্যাপ থেকে যায়। কারণ আপনি যদি আসলে এখন টপ হসপিটালসগুলোর আপনি যদি প্রাইসিং স্ট্র্যাটেজি দেখেন, আপনি কিন্তু ইন্ডিয়ার মোটামুটি যে হসপিটালগুলোতে আমাদের রুগীরা যায় সমান, এবং কিছু ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এখানে প্রাইসিং কম, এবং আপনার ভাষা কিংবা আপনার কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন এগুলো হিসাব করলে আমি বলবো যে খরচ কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের দেশেই অনেক কম হয় ভারতের একটা থেকে। টেনশন হতো বাইরে গিয়ে একটা এটা একটা অনেক জটিলতা, এটা একটা অনেক জটিলতা, ভিসা থেকে শুরু করে আপনার ওখানে যাবেন, ভাষা, খাওয়া দাওয়া এবং থাকা সব করে আসলে এটা একটা অনেক লেন্দি প্রসেস। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের এখানে ক্যাপাসিটি বিল্ডিং যদি আমরা করতে পারি, আমাদের আসলে বেড সংখ্যা যেটা 10,000-এ আমাদের আমাদের নার্সের সংখ্যা 0.5, ডক্টরের সংখ্যা মাত্র একজন। তো এগুলোতে আমাদের আসলে ফোকাস করতে হবে যে কোয়ান্টিটি তো বাড়ানো জরুরি, প্লাস কোয়ালিটিটা আমরা কিভাবে এনশিওর করব সেটা আমি মনে করি আরও বেশি জরুরি। তা আমরা আসলে কোয়ালিটিতে ফোকাস করা দরকার, কোয়ান্টিটিতে আমাদের ফোকাসটা একটু কম করলেও হবে এখন। তো মনে হয় যে সরকারের সঙ্গে বেসরকারি খাতের একটা গ্যাপ আছে, কিংবা একটা আস্থার জায়গাটা সেভাবে তৈরি হয় না, পারস্পরিক শ্রদ্ধাশীলতার জায়গাটা তৈরি হয় না। সেটা যদি করা যায় তাহলে আমার মনে হয় অনেক ক্ষেত্রে কিন্তু আমরা একটা সুরাহা পেতে পারি, এবং ভোক্তা মানে রোগী পর্যায়ে কিন্তু অনেকখানি আমরা রিলিফ তাদেরকে দিতে পারি, বিশেষ করে টাকা পয়সা ব্যয়ের ক্ষেত্রে আর কি। আমরা যদি দেশেই বিশ্বমানের চিকিৎসা পাই, আমরা বাইরে যাব কেন, তাই না? আর একটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সাল হেলথ কেয়ার কাভারেজ, যেটা আমাদের হেলথ ইন্স্যুরেন্স, সেটা আসলে 99% বা 95% লোক এখনও আউট অফ পকেটে এই এক্সপেন্ডিচারসগুলো বেয়ার করতেছে। কিন্তু হেলথ ইন্স্যুরেন্সটা যখন থাকবে তখন যেটা হবে যে আমাদের একটা আপনার একটা কাভার, অনেক কিছু কাভার করবে, এবং আপনার একটা তখন বাজেট থাকবে। আমাদের আসলে সব কিছুর জন্যই দেশে বাজেট আছে, আমাদের খাওয়া দাওয়া, বাসা ভাড়া, কিন্তু আমাদের স্বাস্থ্যসেবার জন্য কোনো বাজেট নেই। সেটা খুবই মর্মান্তিক। এখনো একটা দেশ স্বাধীন হয়েছে 55 বছর, এই খাতটা সেভাবে মনোযোগ পায়নি। আমাদের বাজেটটা আমি মনে করি যে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের বাজেটটা থাকা দরকার স্বাস্থ্যসেবার জন্য। এবং এখন যে কারেন্টলি দেশের যে স্বাস্থ্যসেবার বাজেট, উইচ ইজ আপনার বিলো 5% বা 5% হবে এখন কারেন্টলি, কিন্তু যেখানে WHO সাজেস্ট করে 15%, কিন্তু সেই জায়গায় অ্যাটলিস্ট আমাদের আসলে আমি মনে করি যে 10% আমাদের একটা সহনীয় বাজেটটা পর্যায়ে হয়। থাকা দরকার। থাকলে আমাদের দেশের জনসংখ্যা প্রায় 18 থেকে 20 কোটির মতো। তো এত বড় একটা আপনার জনসংখ্যাকে আপনি যদি কাভার করতে চান, আপনার তো ব্যয় অনেক হবে। সব তো খালি প্রাইভেটাইজেশন করলেও হবে না, এখানে সরকারেরও হাত দিতে হবে, এবং এটা একটা সম্মিলিতভাবে এটা করা উচিত তাই মনে করি। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে যে আমরা এখন একটা বিশ্ব এখন একটা গ্লোবাল ভিলেজ বলা হয়, কারণ এক দেশের সঙ্গে আরেক দেশের ইন্টারেকশন এত বেশি। আমাদের দেশে বিদেশি প্রযুক্তি এবং উন্নত মানের সেবা আনার ক্ষেত্রে এফবিসিসিআইয়ের প্ল্যাটফর্ম থেকে কতখানি স্কোপ আছে এটাকে এক্সপ্লোর করার, কিংবা এটার থেকে একটা ফলাফল, ভালো ফল নিয়ে আসার জন্য? অবশ্যই এফবিসিসি একটা অ্যাপেক্স বডি বা মাদার অর্গানাইজেশন, এখানে আসলে অনেক কিছু করারই আমাদের সুযোগ আছে। কিন্তু প্রথম হচ্ছে যে আমাদের আসলে অবকাঠামোটা তৈরি করা, যেটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। এবং আমি মনে করি যে এফবিসিসিআই এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের যে ইনভেস্টমেন্ট যে নীতিটা হেলথ কেয়ার রিলেটেড, এটা যদি আমরা প্রপারলি করতে পারি, এবং এটা যেহেতু একটা প্রায়োরিটি সেক্টর, ওইভাবে যদি আমরা এই সেক্টরকে ইনসেন্টিফাইজড এবং বিভিন্ন প্রণোদনা, বিভিন্ন আপনার ইন্টারেস্ট রেট সুবিধা, আমরা যদি একটা এরকম কাঠামো করতে পারি, আমি মনে করি যে এখানে শুধু আপনার দেশীয় বিনিয়োগকারী না, আমি মনে করি বিদেশি বিনিয়োগকারীরাও এদেশে বিনিয়োগ করবে। কারণ বাংলাদেশে এটা খুবই পোটেনশিয়াল, আমাদের দেশটা অনেক পোটেনশিয়াল, এবং এখানে আমি মনে করি যে অনেক সুযোগ আছে। এবং হেলথ সেক্টরে বছরে এখন ইন্ডিয়ায় আমরা শুনেছিলাম যে প্রায়, এবং আমাদের ডেটা বলে যে প্রায় $5-6 বিলিয়ন আপনার চলে যাচ্ছে। তো এই বাজারটা আমি মনে করি ধরা সম্ভব এফবিসিসিআইয়ের
প্ল্যাটফর্মে প্র্যাগম্যাটিক একটা পরিকল্পনা একটা থাকা দরকার। হ্যাঁ, সেই আপনাদের যে কার্যক্রম সেটা ঢাকার বাইরেও সম্প্রসারিত হয়েছে। আপনি চিটাগংয়েও একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল করেছেন, সেটা খুবই ভালো কথা, কারণ ঢাকাই তো আর বাংলাদেশ না, আমাদেরকে তো বাইরে যেতে হবে, বিকেন্দ্রীকরণটা করতে হবে। আপনারা সেটা একটা ভালো উদ্যোগ নিয়েছেন। তো এখন এই সেবাটাকে ডিসেন্ট্রালাইজ করার জন্যে, উন্নত সেবা পাওয়ার জন্য, মানে আপনার চিন্তাটা কী? আমাদের তো চিটাগংয়ে আমরা 100 বেডের একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল করেছি এবং খুবই ভালো মান এনশিওর করে আমরা করেছি। এর পাশাপাশি আমাদের আরও 35টা ডায়াগনস্টিক সেন্টার্স আছে। কিন্তু হসপিটাল যখন আপনি করার আমরা পরিকল্পনা করি, এটা একটা অনেক বড় বৃহৎ ইনভেস্টমেন্ট এবং এটা রিটার্ন আসতেও খুব সময় লাগে। তো এটা যখন আমরা ডিসেন্ট্রালাইজেশনের চিন্তা করি, তখন অবশ্যই প্রথমে আমাদের চিন্তা করছে আমাদের নার্স ডাক্তার, কারণ আসলে আপনার জেলা শহরগুলায় আপনার এই অভিজ্ঞতা আমাদের নাই যে একটা ভালো নার্স, একটা ভালো ডাক্তার। তো এখানে আমি মনে করি যে ট্রেনিং ফ্যাসিলিটিসগুলা বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট পিপিপি মডেলে আমরা যদি করতে পারি, হ্যাঁ, এটা একটা আমাদের প্ল্যানিং যে এটা আমাদের করতে হবে। তারপরে আমি মনে করি যে ইনভেস্টমেন্ট যে নীতিগুলো, আমাদের ট্যাক্স হলিডে, আমাদের আপনার ব্যাংক ইন্টারেস্ট, আমাদের আপনার এখানে যে আমরা একটা ন্যাশনাল স্থাপনা হবে, এখানে আসলে আমাদের কি আরও কি ফ্যাসিলিটি পাওয়া যায়, এটাও আমাদের চিন্তা করতে হবে। আর এখানে আমরা যেটা সবচেয়ে বেশি এক্ষেত্রে আমাদের প্রয়োজন ডিজিটালাইজেশন বলতে আমাদের টেলিমেডিসিন, আমাদের সেন্ট্রাল ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডস, এই জিনিসগুলো যখন আমরা ওগুলো অলরেডি আমাদের ইমপ্লিমেন্ট করা আছে। তো আমি মনে করি যে গভর্নমেন্টের সাপোর্ট পেলে আমাদের জন্য আসলে জেলাভিত্তিক হসপিটাল করা এটা কোনো ব্যাপারই না। এবং আমি মনে করি যে জেলা ভিত্তিতে আপনার প্রাইসিংটা খুবই একটা খারাপ জায়গায় চলে গিয়েছে। প্রপার একটা ডক্টর সিজারিয়ান সি সেকশন করছে না, একজন অন্য ধাত্রী উনি কাজ করে, বা একটা নার্স আপনার সাপোর্ট দিচ্ছে। তো তখন কি হয় যে প্রাইসিংটা অনেক কমে যাচ্ছে। যেমন একটা জেলাভিত্তিক শহরে আপনার 8-10 হাজার টাকায় সিজার হয়ে যায়। তো ল্যাবের যখন ওই জায়গায় যাবে, তখন তো আমাদের পক্ষে 8-10 হাজার টাকা এত লোয়ার কোয়ালিটিতে আমাদের সার্ভিসটা আমরা দিব না। তো ওই মান রক্ষার জন্য আমি মনে করি সেক্ষেত্রে আবার আমি বলি যে গভর্নমেন্টের হস্তক্ষেপ লাগবে, যে টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 এবং এই কোয়ালিটির হসপিটালের রেট এরকম হবে এত থেকে এত। এগুলো যদি ফিক্সেশনটা হয়ে যায়, তখন আমাদের জন্য খুব ইজি হবে যে কোনো মার্কেটে পেনেট্রেট করা। হ্যাঁ, এটা গভর্নমেন্টেরই মেইন করতে হবে, কারণ আসলে আমাদের এই অবকাঠামো বা ইজ অফ ডুইং বিজনেসটা, এটা আসলে গভর্নমেন্টেরই একটা বড় ভূমিকা। কিন্তু আমি মনে করি এফবিসিসিআই কিংবা বিভিন্ন প্ল্যাটফর্মের থ্রুতে আমাদের ব্যবসায়ীদের সাথে আমরা কানেক্টিভিটিটা অবশ্যই করে একটা পলিসি হওয়া উচিত। বাংলাদেশ তো এলডিসিতে যাচ্ছে, কিন্তু ব্যবসায়ীরা সেটা একটু পিছিয়ে দিতে বলেছেন, যেহেতু এটা একটা কৃত্রিম একটা অবস্থার মধ্যে দিয়ে করা হচ্ছিল। তো ভবিষ্যতে তো অবশ্যই যেতে হবে, আজ হোক কাল হোক আমাদের যেতে হবে। তো সেইখানে এইটার চ্যালেঞ্জটা কীভাবে মোকাবেলা করা যায়, যে মানে আমাদের স্বাস্থ্য খাতটাকে এখানে কোন দিকে নিলে আমরা সেই উন্নত মানের একটা চিকিৎসা সামগ্রিকভাবে পেতে পারি? এখানে প্রথমতই আমি বলবো যে এখন তো এলডিসি একটা আমাদের জন্য একটা সুইসাইডাল অ্যাটেম্পট। এখানে গেলে আমাদের যে ডিউটি ফ্রি সুবিধা, তারপর আমাদের যে ট্রিপস রিলেটেড যে আমাদের যে আমরা ক্রপস আপনার যে প্যাটেন্ট ফ্রি যে আমরা সুবিধা পাই, মেডিসিনসে যে আমরা প্যাটেন্ট ফ্রি সুবিধা পাই, এগুলো আমরা তখন পাবো না, অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। বিশেষ করে আপনি হেলথ কেয়ারের কথা বলেছেন, মেডিকেল ফ্যাসিলিটিসের কথা বলেছেন, তখন যেই ট্রিটমেন্ট করতে আমাদের হয়তো বা 40,000 টাকা খরচ হচ্ছে, সেটা তখন আপনার 4-5 গুণ হয়ে যাবে। আয় তো আমাদের সেভাবে বাড়েনি। কিন্তু যেহেতু আপনি আবারও বলেছেন যে টুডে টুমরো আমাদের উত্তরণ হবেই, করতে হবে, তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে আমাদের এখন ডিপেন্ডেন্সিটা ফুললি আমরা গার্মেন্টসের উপর। তো সেই জায়গা থেকে আমাদের আসলে আমি বলতেছি না যে গার্মেন্টস থেকে আমাদের সরে আসতে হবে, কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে আপনার এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন লাগবে এবং আমাদের নিজের সক্ষমতাও লাগবে। আমাদের ফুড সিকিউরিটি, আমাদের এই যে ডিসপোজেবল কনজিউমেবলস, আমাদের ওষুধ, এগুলোতে আমাদের স্বয়ংসম্পূর্ণতাটা বাড়ানো, হিউম্যান রিসোর্স ডেভেলপ করা। এবং আমি সবচেয়ে যেটা আমি
চিন্তা করি যে আমাদের যে ফার্মাসিউটিক্যালসে আমাদের র মেটেরিয়ালস এখন আমরা ইন্ডিয়া থেকে আনি বা চায়না থেকে আনি, তো এটাতে আমাদের খরচ এই পোর্টের কারণে এবং আমাদের বিভিন্ন এই যে ডিউটি স্ট্রাকচার চেঞ্জ হওয়ার কারণে খরচ অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু ওষুধের দাম কিন্তু ওভাবে আমরা কিন্তু সত্যি কথা প্র্যাকটিক্যালি বাড়েনি। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল যে ইনগ্রিডিয়েন্টস এপিআইতে আমাদের সক্ষমতা বাড়ানো, এক্সিপিয়েন্স বানানো, মানে আমাদের যে র মেটেরিয়ালসটা আমি মনে করি যে এখানে আমাদের এই নীতিগুলো প্রণয়ন করা উচিত, এবং আমি মনে করি যে এখানে আমাদের একটা বৃহৎ ইনভেস্টমেন্ট দরকার, যাতে র মেটেরিয়াল সেখানে আমরা অনেকখানি পাই। সেক্ষেত্রে কি হবে যে ওষুধের দামটাও সাশ্রয়ী হবে এবং আমাদের কোয়ালিটিটাও এনশিওর হবে। তো এভাবে করে আসলে আমাদের কৃষি খাত প্রত্যেকটা জায়গায় আমাদের আসলে ডাইভার্সিফিকেশন দরকার। তাইলে আমাদের মনে হয় যে আমরা এলডিসিটা উত্তোলন করতে আমাদের জন্য সহজ হবে, প্রস্তুতিটা তখন ভালো হবে। বাণিজ্য সুবিধা হারানোর যে একটা ঝুঁকি আছে, এটাকে মানে মোকাবেলা কিভাবে করা যায়, মানে এটার কৌশলটা কি আপনার মনে হয় নিলে ভালো হবে? আপনার অভিজ্ঞতা থেকে আমি জানতে চাচ্ছি। আসলে আমাদের এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে প্রেফারেন্সিয়াল ট্রেড, এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের নতুন বাজার আমাদের এক্সপ্লোর করতে হবে। আমাদের আফ্রিকা একটা অনেক বড় কন্টিনেন্ট, এখানে অনেক সুবিধা আছে, কিন্তু এখানে আসলে আমাদের ব্যবসা বাণিজ্যটা হয় না। আপনার ট্রাস্ট, রিলায়েবিলিটি এখানে এক্ষেত্রে একটা অনেক চ্যালেঞ্জ হয়ে যায় যে আমরা প্রোডাক্ট এলসি করে দিচ্ছি বা আমরা প্রোডাক্ট পাঠায় দিয়ে আমরা টাকাটা পাই না। এটা একটা ঝুঁকির ব্যাপার। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আবার অ্যাম্বাসেডার্সদের সাথে আমাদের দেশের সুসম্পর্ক বৃদ্ধি করা, কূটনৈতিক যে সম্পর্ক, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর ল্যাটিন আমেরিকা, এরকম বাজার আমি মনে করি প্রথমত মানে স্বাস্থ্য কূটনীতিটাও দরকার। আমরা এতকাল শুধু ব্যবসা কূটনীতির কথা শুনে এসেছি, এখানে আমি মনে করি যে আইসিটিতে আমাদের ফোকাসটা বাড়াইতে হবে, ফার্মাসিউটিক্যালস এবং হেলথ ট্যুরিজম যেটা আমাদের, সেক্ষেত্রে আমি মনে করি যে এগুলো অপরচুনিটিসগুলো আমাদের এক্সপ্লোর করা দরকার। করলে তখন আমি মনে করি যে আমাদের এই ট্রেডের যে ক্যাপাসিটি, এগুলো তখন আমাদের আরও মানে বেড়ে যাবে। দেখা যাচ্ছে যে একটা স্বাস্থ্য নীতি সামগ্রিক নতুন করে আসলে নতুন বাংলাদেশের যে একটা মানে জুলাই শহীদদের মানে আত্মদানের ফলে যেটা আমরা পেয়েছি, একটা ক্ষেত্র পেয়েছি নতুন বাংলাদেশ বিনির্মাণের। তো স্বাস্থ্য খাতে এটার বিপ্লব ঘটানোর জন্য আমার মনে হয় যে স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছে, কিন্তু সেটাও খুব স্যাটিসফ্যাক্টরি হয়েছে বলে শোনা যায় না। তো এটা মনে হয় কি নতুন করে আপনার মনে হয় যে এটা নতুন করে ঢেলে সাজানোর দরকার আছে? আপনি যেসব অ্যাঙ্গেলগুলি বললেন এতক্ষণ, আমার মতে আসলে কমিটিতে আসলে কোনো ব্যবসায়ীরা ছিল না, বা আমাদের যারা হেলথ সেক্টরে তাদের প্রতিনিধিত্ব ছিল না, আমাদের সাথে ওভাবে বসা হয়নি। এবং এই যে নীতিগুলো প্রণয়ন করা হয়েছে, এগুলো আমি মনে করি আমাদের সাথে তাদের আবার বসা উচিত এবং এই জিনিসগুলো আমাদের বসে ইম্প্রোভাইজ করা দরকার। রাইট। স্বাস্থ্য শিক্ষা ও প্রযুক্তি খাতে যে এটার স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যেটা, সেটা আপনার মনে হয় কিভাবে হতে পারে আর কি? বাংলাদেশে তো আসলে হেলথ, এডুকেশন, টেকনোলজি তিনটাই তো আসলে যে কোনো দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আনফর্চুনেটলি বিগত অনেক বছরে আমাদের হেলথ এডুকেশনটা অবহেলিত হয়েছিল। কিন্তু এখন মনে করি টেকনোলজি কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে আগাচ্ছে, এই জায়গায় আমাদের আসলে ব্যাপক কাজ করতে হবে এবং বৃহৎ ক্যাপাসিটি বিল্ডিং দরকার। সেক্ষেত্রে আবারও আমি বলবো যে আমাদের এখানে যে ন্যাশনাল কারিকুলামগুলো আছে এডুকেশনের, এগুলো চেঞ্জ করা দরকার, অবশ্যই সময়ের উপযোগী করা দরকার। এটা আমাদের আমেরিকান ইউনিভার্সিটিস কিংবা আমাদের ইংল্যান্ডের স্কুল, আমরা কোলাবোরেশনটা করে এই স্ট্র্যাটেজিগুলো আমাদের এই কারিকুলামগুলো প্রথমে চেঞ্জ করতে হবে। আমি মনে করি বিশেষ করে আমাদের যে বাংলা মিডিয়ামের যে কারিকুলাম, এখানে অনেক গ্যাপ আছে, এই জায়গাগুলো আমাদের কাজ করা দরকার। তারপর আমি মনে করি যে আমাদের যে হেলথের যে ইস্যু, এখানে আমাদের যে টেকনোলজির যে সাপোর্ট, আসলে হেলথের তো টেকনোলজির সাপোর্ট প্রতিনিয়তই আপনার চেঞ্জ হচ্ছে, আপডেটেড হচ্ছে এবং ভেরি এক্সপেন্সিভ। যেমন একটা লিনিয়ার অ্যাক্সেলারেটরের দাম আপনার প্রায় 25 কোটি টাকা, এটা নতুন যে আপডেটেড মডেল, এটার দাম আপনার 40 কোটি টাকা। কিন্তু আপনি যদি ধরেন সেই 14-15% ব্যাংক ইন্টারেস্ট দিয়ে আপনি 5-6 বছরের লোন নিয়ে আপনি যদি করেন,
এই মেশিন আনেন, এটার জন্য যে আপনার ব্রেডিনেস সব কিছু করতে করতে এবং আমাদের যে ডিউটি এবং আমাদের যে পোর্টের যে ডিলে, এগুলো পদে পদে একটা হয়রানি অন্তরায় আছে আসলে। এক্সপেন্ডিচার অনেক বেড়ে যায়। তো সেক্ষেত্রেও আমি আবার বলবো যে এই ধরনের আপনার লেটেস্ট টেকনোলজি, যেমন আমরা একটা রোবোটিক সার্জারি, একটা রোবট কিনতে চাই, কিন্তু আমাদের এই রোবট ব্যবহার করা বা আমাদের ইকোসিস্টেমের সাথে কতটুকু যাবে, বা তারপরে আমরা ধরেন একটা বোল্ড ভিশন নিয়েছি যে ল্যাবে আমরা প্রথম বাংলাদেশে রোবোটিক সার্জারি শুরু করব। তো এগুলো জায়গার ক্ষেত্রে আমি মনে করি এই ধরনের ভিশনারি বা এই ধরনের অডেশাস আপনার যে চিন্তাভাবনা, যে অন্টারপ্রেনার্সরা আমরা করতে পারি, এবং বাংলাদেশের অনেক সাকসেসফুল অন্টারপ্রেনার্সে এরকম অনেক বড় বড় কাজ, আরও ভালো ভালো কাজ করেছে, আমি মনে করি তাদেরকে একটা সাপোর্ট দেওয়া দরকার। তাদের সাথে আমি মনে করি এই ধরনের টেকনোলজি নিয়ে বিশেষ করে এটা কন্টিনিউয়াস আপডেট হচ্ছে। তো এগুলো জায়গার ক্ষেত্রে আমি মনে করি গভর্নমেন্টের সুনজর দেওয়া দরকার। দিলে আমাদের মনে হয় যে আমরা আরও ভালো করতে পারবো, এবং সেক্ষেত্রে যে রিলেটেড ট্রেনিং, এগুলো অবশ্যই আমরা ইনশিওর করব এবং ওভাবেই আমরা কাজ করব। তো আপনি কতখানি আশাবাদী? এখন তো আপনারা সেকেন্ড জেনারেশন এই হেলথ ম্যানেজমেন্টে এসছেন এবং উচ্চশিক্ষা নিয়ে এসছেন, বাংলাদেশকে বিশ্বমানে যে একটা নেওয়ার জন্য যে আপনাদের যে একটা সম্মিলিত উদ্যম, তো সেটার ভবিষ্যৎ সম্পর্কে আপনি কতখানি আশাবাদী? না, আমি অনেক আশাবাদী, আমি বাংলাদেশকে নিয়ে আশাবাদী, এবং আমরা এই কারণে বাংলাদেশে এসেছি এবং বাংলাদেশে কাজ করছি। একটা সম্ভাবনার দেশ এখানে, আমি মনে করি এই দেশের, কারণ আলটিমেটলি এটা আমাদের নিজের দেশই, আমরা বলি যে এটা আমাদের দেশ। তো আমাদের দেশে আসলে আমাদের ভরসা রাখতে হবে। বিদেশে গিয়ে আমরা আরেকজনের জন্য কাজ করার থেকে আমি মনে করি নিজের দেশে নিজের মানুষের সাথে কাজ করা অনেক ভালো। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের আসলে মানুষের এবং আমাদের আন্তরিকতা আরও বাড়াতে হবে, এবং সেই জায়গা থেকে যেমন একটা আমরা হয়তো বা বছরে 10,000টা ভালো কাজ করি, একটা খারাপ বা একটা যদি কিছু নেগেটিভিটি হয়, এটা আসলে খুব মিডিয়া ট্রায়ালটা আমাদের আপনার ফেসবুক মিডিয়া ট্রায়াল এটা অনেক বেশি হচ্ছে। সেই ব্যাপারেও আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, আমাদের থাকা দরকার। তাতে জাতীয় ক্ষতি হয়ে যায়, আসলে অনেক ক্ষতি হয়, ব্র্যান্ডে ইম্প্যাক্ট পড়ে, আমাদের সব কিছুতে ইম্প্যাক্ট পড়ে, মানসিকভাবে আমরা খুব কষ্ট পাই। এবং আমার মতে মহামান্য আদালত আছে বিচার করার জন্য। তো সেক্ষেত্রে আমি বলবো এটা তো অন্যান্য দেশে আছে, সিঙ্গাপুরে আছে, নানান দেশে আছে, তাই না? কিন্তু আমরা একটা মানে ব্লেম দিয়ে ফেলি, একটা কোনো গভীরে না গিয়ে একটা মানে কি বলবো, একটা ক্রোধ কিংবা এবং আমি দায়িত্বজ্ঞানহীনতার থেকে করি। আপনি মেডিকেল ফ্যাসিলিটিতে আসা মানে প্লেন জার্নির থেকেও আপনার বেশি রিস্কি, মানুষের জীবন নিয়ে টানাটানি, তাই না? এত রিস্কি যে এখানে প্রতিটা মুহূর্তেরই খুব দাম। তো সেক্ষেত্রে একটা হসপিটালে আপনারা, আমাদের সাকসেস আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের হসপিটালের অ্যাসোসিয়েটেড ইনফেকশন রেট মাত্র 0.35%, যেটা আপনার সিঙ্গাপুর বা আমেরিকার যে কোনো হসপিটালের থেকে কম। এবং আমাদের এখানে ক্যান্সার সার্ভাইভালের রেটও আপনার প্রায় 60%। তো এটাও একটা অনেক বড় ব্যাপার। এবং আমাদের যে প্রতিটা জায়গায় ট্রিটমেন্ট, আমাদের প্রথম কার্ডিয়াক হসপিটাল, তার সাকসেস রেট, স্পেশালাইজড হসপিটাল। তো সব জায়গায় আমরা আসলে চেষ্টা করছি কাজ করার জন্য। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছি, বাংলাদেশের সবচেয়ে বড় হেলথ টেক প্ল্যাটফর্ম আমাদের। তো এর পাশাপাশি আমরা ইউনিভার্সিটি আমাদের আছে, কলেজ আছে, তো বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি। তো আমার মতে উদ্যোক্তাদের আসলে একটু অনুপ্রেরণা, একটু উৎসাহও দেওয়া দরকার। অবশ্যই, নাহলে তো দেশ আগাবে না। ল্যাভিড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার যে সম্প্রতি জেসিআই অ্যাক্রিডিটেশন পেয়েছে, এটার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তো এটা কিভাবে আরও সম্প্রসারণ করা যায়, কিভাবে আরও উৎকর্ষ অর্জন করা যায়, আপনার চিন্তা ভাবনাটা কী? থ্যাংক ইউ। আসলে জেসিআই বা জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল, এটা একটা হাইয়েস্ট অ্যাক্রিডিটেশন, এটা একটা আমেরিকান বডি, যারা আপনার আমেরিকার বাইরে যে হসপিটালগুলো, ওগুলো আমেরিকার হসপিটালের মানের সাথে আছে কি না ওটার একটা মানদণ্ড ওরা করে, প্যারামিটার দিয়ে। হ্যাঁ, এবং ওদের সারা পৃথিবীতে প্রায় 6,500 থেকে 7,000 হসপিটাল আছে। এবং সত্যি কথা বলতে এই জেসিআই অ্যাক্রিডিটেশন এটা একটা হিউজ একটা আমাদের মাইলস্টোন, এবং অনেক পরিশ্রম করতে হয়েছে বিগত 2 বছর।
এবং আমরা সবচেয়ে ইয়াংগেস্ট হসপিটাল যে উইদিন আপনার 2.5 ইয়ার্সে আমরা জেসিআই আমরা কাজ শুরু করেছি এবং 3 বছরের ভিতরে আমরা অ্যাক্রেডিটেশনটা পেয়েছি। এখানে আসলে 3000টা প্রসেস অডিট করে, টোটাল হসপিটালে 3000টা প্রসেস খুব নিটিগ্রিটিভাবে তারা অডিট করে। তারা প্রায় 10-12 দিনের যাচাই বাছাই করে, প্রতিটা এসওপি তারা দেখে এবং এটা প্র্যাকটিক্যালি মিলছে কিনা, আপনার এটার সাথে আমাদের আবার ডেটা সাপোর্ট করছে কিনা, এবং তারা মানে বিশাল বড় অডিট। আমি মনে করি এবং শুধু তাই না, এবং সার্টিফিকেটটা পাওয়ার পরও প্রতি 6 মাস পর পর তাদেরকে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস যা হয় এবং কি কি আমাদের সেন্টিনিয়াল ইভেন্টসগুলো হয়, আমাদের কি কি মর্টালিটি হচ্ছে, আমাদের কি অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই রিপোর্টিংগুলো আবার তাদের করতে হয়। এবং যে কোনো অ্যাক্রেডিটেশনটা 3 বছর পর আবার এটাকে রিনিউ করতে হয়, বাট ওরা আবার 1 বছর 1.5 বছরের ভিতর যে কোনো মুহূর্তে ওরা আবার চলে আসে, এসে ওরা আবার একটু দেখে, হ্যাঁ সারপ্রাইজ ভিজিট করে। তো আসলে জেসিআই অ্যাক্রেডিটেশনটা পাওয়া মানে এটা আমরা একটা জায়গায় চলে গিয়েছি, কিন্তু এটাকে ধরে রাখা অনেক কঠিন এবং এটাকে ধরে রাখার চেষ্টাই আমাদের করতে হবে এবং কোয়ালিটিতে আসলে কোনো কম্প্রোমাইজ বা আপোষহীনভাবে আমাদের কাজ করতে হবে, আদারওয়াইজ আমাদের জন্য খুব ডিফিকাল্ট হবে এই অ্যাক্রেডিটেশনটা মেনটেন করা। এবং পাশাপাশি আমরা কলেজ অফ আমেরিকান প্যাথোলজি ক্যাপ আমাদের ল্যাবের জন্য, যেটা আমাদের সেন্ট্রাল ল্যাব পেয়েছে, এটাও একটা খুবই প্রেস্টিজিয়াস আমেরিকান আপনার কোয়ালিটি অ্যাক্রেডিটেশন, ওয়ার্ল্ড ওয়াইড গ্রহণযোগ্য। তো এটাও আমরা এখানে করছি এবং এই কাজগুলো আমরা আসলে রেগুলার করার চেষ্টা করি এবং খুব ভালোভাবে করতে চাই, যাতে আমাদের আসলে এই মানগুলো আমরা যাতে ধরে রাখতে পারি। কারণ আমরা রুগীর থেকে 1 টাকা নিলে সে যাতে বলতে পারে যে না, উনি 2 টাকার ভালো সার্ভিস দিয়েছে, ওনার সার্ভিসটা খুবই সন্তোষজনক। তো আমরা সাধারণভাবে জানি যে ক্যান্সার হলে কোনো অ্যান্সার নাই, কিন্তু আসলে আছে। আপনার তো 4 বছর হলো এই হসপিটাল ম্যানেজমেন্টে এবং বিশাল আপনি অনেককে সার্ভিস দিয়ে চলেছেন। তো আপনার মানে মোদ্দা কথায় কি আপনার অভিজ্ঞতাটা কি 4 বছরে, মানে ক্যান্সার সম্পর্কে আমাদের সচেতনতাটা কোন জায়গায়, প্যালিয়েটিভ পর্যায়টা কি, আপনার অবজারভেশনটা কি, মানে এই 4 বছরের অভিজ্ঞতাটা, এটাকে যদি আমি মূল্যায়ন করতে বলি, সেই আপনি কি পর্যবেক্ষণটা বলবেন? আমি মনে করি যে আসলে 4 বছরে আমাদের যেটা সবচেয়ে বড় অভিজ্ঞতা সেটা হচ্ছে যে আমাদের সচেতনতাটা নাই, অ্যাওয়ারনেসটা আমাদের নাই। তো সেই অ্যাওয়ারনেসটা আমাদের অনেক বিল্ডিং করা জরুরি, আমরা অনেক কাজ করছি ওই জন্য। তো আসলে একটা ক্যান্সার হওয়া মানে একটা পেশেন্টের জন্য বা একটা মানুষের জন্য অনেক বড় বোঝা, প্রায় 40-50 লক্ষ টাকা তার খরচ হয়ে যায়। কিন্তু আপনি কিন্তু একটা 3000 টাকা দিয়ে বা 5000 টাকা দিয়ে যদি আপনি বছরে নিজের জন্য একটা চেক আপ করেন, আপনি কিন্তু অনেক কিছু বুঝে যাবেন। হ্যাঁ, কিওর, রাইট। এবং আসলে আপনি অনেক কিছু আপনি বুঝে যাবেন যে আপনার কি হচ্ছে না হচ্ছে, আপনার বডি কীরকম রেসপন্স করছে। কারণ বাংলাদেশের ঢাকা শহরে বিশেষ করে সত্যি কথা আমরা একটা গ্যাস চেম্বারের ভিতর থাকছি, খাদ্য দূষণ, বায়ু দূষণ, আমাদের প্রবলেম, সব কিছুতে প্রবলেম। তো সেক্ষেত্রে আসলে এবং আমাদের নাম্বার 1 রিজন ক্যান্সার হওয়ার খাদ্য। তো এগুলো জায়গা থেকে আমাদের আরো সচেতনতাটা ফুড সিকিউরিটিটা নেই আর কি আমাদের সেই অর্থে। আর আমি মনে করি যে একটা ক্যান্সার হওয়া মানে একটা ফ্যামিলির জন্য অনেক বড় ডেভাস্টেশন একটা ইস্যু, এটা মানে তার অনেক ডেভাস্টেটেড হয়ে যায়। তো সেই জায়গায় ক্ষেত্রে আমি মনে করি যে তাদের মানসিকতাটা যাতে তাদের ভালো থাকে এবং প্যালিয়েটিভ রোগীদের তো আসলে জন্য আমরা প্যালিয়েটিভ কেয়ারও করেছি, প্লাস আমরা একটা আলাদা একটা অপরাজয়ী হসপিস কেয়ারও আমরা করেছি এন্ড অফ লাইফের জন্য। তো এগুলো আমরা আসলে বাংলাদেশে পথিকৃত, আমরা শুরু করেছি এবং আমরা করছি। তো এক্সপেরিয়েন্স আমি বলবো যে আমাদের সোফার আমরা এখন এতটুকু বলতে পারি যে পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের ল্যাবেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার কম্পিট করতে পারবে এবং এটা একটা স্থান যেখানে আসলে যে কোনো রুগী একটা অপিনিয়ন নিতে অবশ্যই পারবে এবং আশা করি সে একটা ভালো ট্রিটমেন্ট পাবে ইন্টারন্যাশনাল। আমরা তো আসলে এতদিন চিকিৎসার জন্য অন্য দেশে গিয়েছি, আমরা কি এরকম আশা করতে পারি যে আশেপাশের দেশের থেকেও আমাদের দেশে
চিকিৎসা নিতে আসে আমাদের মেডিকেল কলেজেও পড়তে আসে আশেপাশের দেশ থেকে। তো সেই দিন কত দূরে বলে আপনার মনে হয়? আপনার মানে ড্রিমটা কি? হ্যাঁ, রিভার্স মেডিকেল ট্যুরিজম আমি মনে করি এটা একটা অনেক বড় অপরচুনিটি। তো সেটার জন্য আমাদের আসলে আগে আমাদের নিজেদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যদি একটা প্রপারলি একটা 10 বছরের একটা রোডম্যাপ করি, আমি মনে করি যে 8 থেকে 10 বছর ভিতরেই আমাদের এখানে অনেক রিভার্স মেডিকেল ট্যুরিজম হবে। ইভেন আমাদের এই হসপিটালেও কিছু ফরেন পেশেন্ট এসেছে। আচ্ছা, তো তো কিন্তু এটাকে আপনি যদি ইন্ডিয়ার মতো করতে যান, তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের একটা লং টার্ম স্ট্র্যাটেজি লাগবে। তারপর আমি মনে করি যে এটা সেই সম্ভব। ক্যাপাসিটি তো আমাদের হচ্ছে। এই ক্যাপাসিটি আমাদের হচ্ছে এবং আরও আমাদের এটাকে বিল্ড করতে হবে। ফ্যাসিলিটিস আমাদের আরও লাগবে। আমাদের রেডিওথেরাপি মেশিন যেখানে মাত্র সারা বাংলাদেশে 30টা, দরকার হচ্ছে প্রায় 150। তো এরকম কাছাকাছি পর্যায়ে আমরা যদি আমাদের ক্যাপাসিটি বিল্ডিংটা হয়ে যায়, আমি মনে করি আমাদের জন্য কোনো ব্যাপার না। আমরা জানি যে আমাদের জাতীয় নির্বাচন আসন্ন, সেখানে স্বাস্থ্য খাত তো আমাদের রাজনৈতিক দলগুলি সেইভাবে বিবেচনায় নেয় না। আপনার কি মনে হয় যে তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে স্বাস্থ্য অর্থনীতি, স্বাস্থ্য সেবাটা সেইভাবে কতখানি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত? আমি মনে করি এটা যে কোনো রাজনৈতিক দলের জন্য এখন হেলথ এডুকেশন এটা ফার্স্ট প্রায়োরিটি থাকা দরকার। কারণ একটা জাতিকে আপনি অ্যানালিসিস করতে পারবেন তার স্বাস্থ্য আর এবং আপনার তার শিক্ষা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কোনো রাজনৈতিক দলেরই আসলে স্বাস্থ্যর ক্ষেত্রে প্রায়োরিটাইজেশন করা, আপনার সেন্ট্রালাইজড ডিজিটাল আপনার ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড, আপনার উন্নত চিকিৎসার জন্য সাপোর্ট করা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো সরকারের এখন 1 নম্বর প্রায়োরিটি হওয়া দরকার যে ইউনিভার্সাল হেলথ কেয়ার কাভারেজ, হেলথ ইন্স্যুরেন্স। আপনি তো দীর্ঘকাল বাইরে পড়াশোনা করেছেন, তো একটা দেশের টানেই একটা অঙ্গীকার থেকেই দেশে এসেছেন। তো আপনার কি মনে হয় যে আপনার স্বপ্ন পূরণের ক্ষেত্রে আপনি কতখানি অগ্রসর হতে পেরেছেন? এবং আপনার মধ্যে বাইরে আপনি থেকে যেতে পারতেন সহজেই, কিন্তু সেটা না করে আপনি একটা অঙ্গীকার থেকে, একটা টান থেকে, মাতৃভূমির জন্য একটা যে অদম্য আকর্ষণ কিংবা কি বলবো একটা নারীর টান, সেটার কারণে আপনি এসেছেন। তো আপনার পথটা সামনে কি মনে হচ্ছে? কতখানি কণ্টকাকীর্ণ কিংবা এই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য আপনি কতখানি প্রস্তুত? পথ তো অনেক কঠিন এবং দীর্ঘ 15 বছর তো পথ চলেছি, তা আগামী তো পথ চলবো। এবং আমাদের এখানে অনেক ব্যারিয়ার্স, ইজ অফ ডুইং বিজনেস, কস্ট অফ ডুইং বিজনেস ইজ ভেরি হাই, সব কিছুই কঠিন। বাট তারপরে আসলে সাকসেস যে আমাদের, যখন আমরা হাজার হাজার মানুষকে কর্মরত করার পর যখন তাদেরকে আমরা মাসের শেষে বেতনটা দিতে পারি, তাদের মুখে একটা হাসি ফুটে, একটা আমরা সবাই মিলে যখন খাই, কথা বলি, আমি মনে করি এটা একটা অনেক বড় আনন্দ। মানুষের সেবা করা, একটা পেশেন্ট যখন সুস্থ হয়ে হাসি মুখে ফিরে বা মেসেজ করে কিছু খাওয়া দাওয়া হয়তো বা পাঠিয়ে দেয়, আমার মতে এটা একটা অনেক বড় পাওনা আমাদের জন্য। এবং এই মোটিভেশনে আসলে আমরা কাজ করে যাচ্ছি। কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন, এবং আপনার আরও সাফল্য আমরা কামনা করি। আপনি আসলে ব্যক্তি মানুষ তো নন, আপনি একটা আমাদের তারুণ্যের একটা প্রতীক, এবং আমাদের যে স্বাস্থ্য অর্থনীতি, স্বাস্থ্য সেবা খাতে বিশ্বমানে বাংলাদেশকে পৌঁছানোর ক্ষেত্রে যেই কঠিন অভিযাত্রা, সেটার একজন অগ্রসৈনিক। আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্যে। আপনার আরও উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করছি। জি, আপনাকেও অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।